কাণ্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, উদিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। ম্যাডবালিকাস কথকথায় আজকের পর্ব হিন্দু বাঙালির বিপদ আপদ। সেখানে আমরা বলছি, কাণ্ডারি হুঁশিয়ার, হিন্দুরা খতরে মে হ্যায়। আমি ভানু। আর আমি মতি। কাণ্ডারি তো 100 বছর ধরে হুঁশিয়ারি শুনে আসছেন, এ আর নতুন কথা কি? হুঁশিয়ারির তেজ ও বেগ যেমন বেড়েছে, কাণ্ডারি যদি এখনো নৌকো সামলে বসে থাকেন, তবে আর মনে হয় না তিনি ইন্স্যুরেন্স পাবেন টাবেন। তার চাইতে কাজীর এই হুঁশিয়ারি থেকেই হিন্দুরা নাকি খতরে মে হয়ে গিয়েছিলেন, সে কথা কি জানা আছে? ও বাবা, তা সেই জমানায় আইটি সেল ছিল বুঝি? এই কিরকম হয়েছিল ব্যাপারটা? আহা হা হা হা, সেসব সোনালি দিনের কেচ্ছার স্বাদই আলাদা। কাজী নজরুল ইসলাম কাণ্ডারি হুঁশিয়ার কবিতা লিখলেন, লিখে তড়িঘড়ি এসে রবি ঠাকুরকে শুনিয়ে গেলেন। তারই কয়েকদিন পরের কথা, 1927 সালের 13ই ডিসেম্বর। হুম, এই মেরে কেটে 99 বছর আগের কথা আর কি, এই সেদিন। একদমই তাই। প্রেসিডেন্সি কলেজে এক সভায় কবিগুরু আজকের এই ব্রেকিং নিউজের ভাষায় যাকে বলে বিস্ফোরক, ওই হয়ে উঠলেন। রক্ত অর্থে খুন শব্দ ব্যবহার হচ্ছে কবিতায়, বাংলা কবিতায়। এইসব ফ্যাশন একেবারে তুলোধনা করলেন। এই কি যাতা বলছিস? তিনি নিজেই তো বাল্মীকি প্রতিভায় খুন করেছেন, মানে থুরি ব্যবহার করেছেন খুন শব্দটা। হ্যাঁ করেছেন, সে তো হত্যা করা অর্থে। যা বাবা, একই শব্দ, তাই ফার্সি শব্দ, এর ব্যবহার কত রকম হতে পারে, তা এই কথা স্বয়ং রবি ঠাকুর ভুলে গেলেন নাকি? কেচ্ছা এখানেই শেষ নয়। রবীন্দ্রনাথ যা বলেছিলেন তা বিভিন্ন পত্রিকায় বিভিন্নভাবে ছাপা হলো। প্রবাসী পত্রিকায় লিখল, সেদিন কোনো একজন বাঙালি হিন্দু কবির কাব্যে দেখলুম তিনি রক্ত শব্দের জায়গায় ব্যবহার করেছেন খুন। পুরাতন রক্ত শব্দে তার কাব্যের রাঙার রং যদি না ধরে, তাহলে বুঝবো সেটা তাঁরই অকৃতিত্ব। তিনি রঙ্গ লাগাতে পারেন না বলেই তাক লাগাতে চান। আমি তরুণ বলবো তাঁদেরই, যাদের উষাকে নিউ মার্কেটে খুন ফরমাশ করতে হয় না। রবিবাবু বাংলা শব্দের মধ্যে বেছে বেছে ফার্সির ব্যবহারে হিন্দু মুসলমান এনে ফেলেছেন তাহলে। বাবা, বেশ ইন্টারেস্টিং তো। অন্যদিকে শনিবারের চিঠিতে প্রকাশিত সজনীকান্ত দাশের রিপোর্ট অনুসারে রবীন্দ্রনাথ কি বলছেন? বলছেন, সেদিন কোন এক বাঙালি কবির কাব্যে দেখলুম তিনি রক্ত শব্দের জায়গায় ব্যবহার করেছেন খুন। বাঙালি কবি, কিন্তু বাঙালি হিন্দু কবি নয়। ও বাবা, তা এ তো ফার্সি শব্দ হইতে সাবধান, এমন একটা কিছু হয়ে গেল। এই সব কাগজ ফাগজ পড়ে নজরুল ভেবে বসলেন, রবীন্দ্রনাথ বুঝি তাকে লক্ষ্য করেই খুন শব্দের সমালোচনা করেছেন। এই নিয়ে মান অভিমান লেখালেখি চলেছিল বহুদিন। সত্যি কি কাণ্ডারি হুঁশিয়ার কবিতা রেফার করেই কথাটা বলেছিলেন রবিবাবু? উষা অর্থে উদিবেশে রবি যদি না হয়, তবে ওভাবে খুন কোথায় আর কে ব্যবহার করেছেন? অথচ দেখ ভানু, মজার কথা হলো রবীন্দ্রনাথ নিজে ধর্মমতে ব্রাহ্ম, অথচ ফার্সি ভাষার প্রয়োগে তিনি নাক কুঁচকে ফেলছেন। তবে কি পূর্বপুরুষের হিন্দু সংস্কার কোথাও না কোথাও বহাল তবিয়তে বেঁচেছিল তার মধ্যে? আহ মতি, মনে করে দেখ, গোড়ার হিঁদুয়ানি গোড়ামি ভাঙল কখন? জন্মসূত্রে সে হিন্দু নয়, কুড়িয়ে পাওয়া ছেলে। এ কথা জেনেই গোড়া কিন্তু পরেশবাবুর পায়ে আছড়ে পড়ে বলল, আজ আমি মুক্ত, আজ আমি ভারতবর্ষীয়। আমার মধ্যে হিন্দু মুসলমান খ্রিস্টান কোনো সমাজের কোনো বিরোধ নেই। আজ ভারতবর্ষের সকল জাতই আমার জাত, সকল অন্নই আমার অন্ন। দেখ ভানু, 100 বছর আগের ইতিহাস হেজিয়ে না লাভ নেই, মানছি। বৈশাখ মাস পড়ে গেছে, 25শে বৈশাখ আগত, কিন্তু আজকের হিন্দু বাঙালি দেশভাগ দেখেছে, রিফিউজি হয়েছে, ধর্মের ভিত্তিতে
মেরুকরণ দেখেছে, ভয় দেখানোর রাজনীতি দেখেছে। ইতিহাসে লেখা থাকবে 2026 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সবচেয়ে আলোচিত ইস্যু হিন্দু খতরে মে হ্যায়। হিন্দু বাঙালি বিপন্ন, এই বাক্যটা আজ পশ্চিমবঙ্গের রাজনৈতিক বাজারে সবচেয়ে দামি পণ্য। বিজেপি নেতৃত্ব ভোটের প্রচারে এসে বলে যাচ্ছেন ভোটার লিস্টে নাকি লাখ লাখ অনুপ্রবেশকারী, চারদিকে নাকি কোটি কোটি রোহিঙ্গা পিলপিল করছে। কলকাতায় অনুপ্রবেশকারীরা বস্তি বানিয়েছে। কলকাতা এখন বস্তির শহর। তা কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে, কবির এই ভবিষ্যৎবাণীও মিথ্যে হয়েছে বল। আরে কবিদের দিনকাল খুবই খারাপ যাচ্ছে। রবি, নজরুল, জীবনানন্দ, মায়ে, এই সুকুমার রায় বেঁচে থাকলে কোন দিন ফাঁসি যাবে নয় যাবে জেলে সত্যি হয়ে যেত। কাজে কাজেই শতাব্দী প্রাচীন তক্ক থাক, এখনকার কথা হোক ভানু। আরে বাবা, থাকলেই কি আর থাকছে? এখনকার কবি তো আবার অভিশাপ লিখে একেবারে জেলে চলে যাচ্ছিলেন। শ্রীজাতর কথা বলছি। 9 বছর পুরনো মামলায় হঠাৎ সমন পেয়েছেন তিনি। একটা কবিতা নিয়ে মামলা। তো সেই কবিতায় কি বলা আছে? বাতাসে হাপর নামে দেশ জুড়ে অধর্মের ছাই, প্রতি নির্বাচনে আমরা শতাব্দী পিছনে ফিরে যাই। শ্রীজাতর সেই 9 বছর আগের লেখা কবিতা, যেটা কিনা ভোটের আগে গরম হাওয়ায় ভেসে উঠেছে, সেখানেও হিন্দুদের বিলক্ষণ বিপদ দেখা যাচ্ছে। আচ্ছা, কি লিখে তিনি বারবার জনরোষের শিকার হলেন, একটু শোনা যাক। যেখানে পুরুষ ধর্ম, ধর্ম পুরুষের অন্য নাম, আর আমি নারীর মৃত্যু পার করেও শিকার হলাম। আমাকে ধর্ষণ করবে যতদিন কবর থেকে তুলে, কন্ডম পরানো থাকবে তোমার ওই ধর্মের ত্রিশূলে। এই ত্রিশূলের মেটাফরেই আসল সমস্যা। কিন্তু আধুনিক শিল্পে শখ ভ্যালু তো থাকবেই। শখ পেয়ে সমাজ চমকে উঠে ক্যাও ম্যাও করবেই, তবেই না শখ ভ্যালু সার্থকতা। ওই একই সময়ে ম্যাডোনা গাইছেন ডোন্ট আই টেস্ট লাইক হোলি ওয়াটার। তুমুল বিতর্ক উঠছে ক্যাথলিক ধর্মের অপমান নিয়ে। তার রেবেল হার্ট অ্যালবামে বসছে বিধিনিষেধ। তাই বলে কি ক্যাথলিকরা খতরে মে হয়ে গেছেন? কবিতার কাব্যগুণ ছেড়ে ত্রিশূলের মেটাফর নিয়ে হুমড়ি খেয়ে পড়লেন যারা, তারাই তো বিপন্ন। কারা এই বিপন্ন হিন্দু বাঙালি? ভদ্রলোক, উচ্চবর্ণ কলকাতার বাসিন্দা, নাকি পুরুলিয়ার আদিবাসী কৃষক, নাকি কোচবিহারের রাজবংশী চা শ্রমিক, নাকি নোয়াখালী থেকে আসা নমশূদ্র শরণার্থীর তৃতীয় প্রজন্ম? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই হিন্দু বিপন্নতার আখ্যান কার কাজে লাগছে? প্রশ্নগুলো সহজ, আর উত্তরগুলো, চলুন না জন্ম নিরোধক বিতর্ক থেকে বেরিয়ে একটু এর উল্টো পথে হাঁটি, আঁতুড় ঘরে ঢুকি। কেমন আছেন হিন্দু মা? কেমন আছে হিন্দু শিশুরা খতরে মে? হিন্দু বাঙালি বিপন্ন, এই ন্যারেটিভে যদি সত্যিই কিছু থাকে, তাহলে হিন্দু প্রধান রাজ্য বা হিন্দু প্রধান জেলা, সেখানে মা ও শিশুর স্বাস্থ্য অপেক্ষাকৃত ভালো থাকার কথা, তাই না? আসুন, ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে 2016 আর 2021-এর ফারাকটা একবার দেখি। আচ্ছা, কি দেখবো সেটা একটু জেনে নিই। সিভিয়ার ওয়েস্টিং অর্থাৎ তীব্র অপুষ্টিজনিত ক্ষয়, স্টান্টেড অর্থাৎ পুষ্টির অভাবে বৃদ্ধি থমকে যাওয়া শিশু, এছাড়া রক্তশূন্যতা একটা পরিচিত সমস্যা। এই সার্ভেতে এইগুলোই মাপা হয়। গুজরাতে শিশুদের মধ্যে রক্তশূন্যতার হার 80%, সারা ভারতে সর্বোচ্চ। গুজরাট কিন্তু মোদিজির রাজ্য, বিকাশের মডেল। শিশু রক্তশূন্যতায় সারা দেশে 1 নম্বর। উত্তরপ্রদেশ যোগী আদিত্যনাথের রাজ্য। 5 বছরের কম বয়সী শিশুদের মধ্যে সিভিয়ার ওয়েস্টিং অর্থাৎ তীব্র অপুষ্টিজনিত ক্ষয় বেড়েছে 6% থেকে 7.3%। স্বাস্থ্যসেবা কভারেজে 70% ঘাটতি রিপোর্ট করা হয়েছে, যা কিনা সারা দেশে সবচেয়ে খারাপ ফল। ইউপিতে 40% শিশু স্টান্টেড অর্থাৎ পুষ্টির অভাবে বাড়ছে না শিশুরা। বিহারে এই সংখ্যা 43%।
কেরলে মুসলিম ও খ্রিস্টান জনসংখ্যা মিলিয়ে রাজ্যের ৪৫%। সেখানে হিন্দুরা বিপন্ন কি? শিশু ও মাতৃস্বাস্থ্যে কেরল তো দেশের সেরা হয়ে আছে। আচ্ছা ভানু, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গল্পটা কেমন? পশ্চিমবঙ্গে 69% শিশু অ্যানিমিয়ার শিকার। NFHS 5 অর্থাৎ যেটা 2021-এ হয়েছে তার তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে 5 বছরের কম বয়সী 34% শিশু স্টান্টেড, 20% ওয়েস্টেড। এই হার NFHS 4 থেকে বেড়েছে। হিন্দু প্রধান জেলা হিসেবে পুরুলিয়া আর বাঁকুড়া যদি ধরে নিই, খুব ভুল তো হবে না। পরিষ্কার স্যানিটেশন ব্যবহারের দিক থেকে পুরুলিয়া সারা ভারতে সবচেয়ে পিছিয়ে। মাত্র 29.2% পরিবারের উন্নত শৌচাগার আছে। এই জেলায় মুসলিম জনসংখ্যা মাত্র 7.76%। শৌচাগার নেই, পরিষ্কার জল নেই, এর দায়ে কাদের ওপর চাপানো যায়? পুরুলিয়া এবং বাঁকুড়ার আদিবাসী ও শিডিউল কাস্ট শিশুদের মধ্যে অপুষ্টির হার রাজ্য গড়ের চেয়ে বেশি। গবেষণায় দেখা গেছে চা শ্রমিক এবং বাঙালি মুসলমান সম্প্রদায়ের শিশুদের তাদের মধ্যে ম্যালনিউট্রিশন বেশি। জেলাভিত্তিক বিশ্লেষণে দেখা যাচ্ছে 2016 থেকে 2021-এর মধ্যে সব জেলায় রক্তশূন্যতা বেড়েছে। সবচেয়ে বেশি বৃদ্ধি মুর্শিদাবাদে, তারপর নদিয়া, মালদা ও পশ্চিম মেদিনীপুর। কি অদ্ভুত না! রক্তশূন্যতার মহামারী ধর্ম মানছে না। নির্বাচনী প্রচারে কেন মায়েদের কথা আসছে না? বিজেপি নেতৃত্ব প্রশ্ন তুলতে পারতেন তো। বাল্যবিবাহে বাংলার মেয়েরা এদেশে কেন দ্বিতীয় স্থানে? এসব প্রশ্ন সিলেবাসে আনা যাবে না, কারণ বাল্যবিবাহে দেশের টপার রাজ্য বিহার। সেখানে বিজেপি জোট এতদিন ক্ষমতায়। এইভাবেই স্কুলের বেসরকারীকরণ, স্বাস্থ্যের বেহাল দশা নিয়ে যাঁদের যুক্তিতর্ক করার কথা ছিল তাদের ফেভারিট টপিকগুলো ক্রমশই নাগরিক, অনুপ্রবেশকারী, ভুয়ো ভোটার এই ভাষায় রূপান্তরিত হয়ে গেছে। কেন চাকরি নেই? কেন মজুরি বাড়েনি? কেন চা বাগান বন্ধ? এই প্রশ্নগুলো মুসলিম অনুপ্রবেশের প্রশ্নে পরিবর্তন হয়ে গেলে সুবিধে কাদের? তাহলে কি হিন্দু বাঙালি ভালো আছেন এ কথাই বলবো, নাকি হিন্দু ভদ্রবিত্ত বাঙালি খারাপ নেই এমনটা বলবো? কোনটা বললে 7 দিনের ফাঁসি আর 3 মাসের জেল মকুব হবে? এর কোনোটাই তো ধোপে টিকছে না রে মতি। কলকাতার সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন না, তাদের দিল্লির সমতুল্য সহকর্মী অনেক বেশি পাচ্ছেন। শিক্ষক নিয়োগে দুর্নীতি, স্কুলগুলোই বন্ধ হয়ে যাচ্ছে। ছেলে মেয়ে আইআইটি পাশ করে পুনে, নয়ডা চাকরি করতে চলে যাচ্ছে। হতাশা তো সত্যিকারের। কিন্তু এই হতাশার কারণ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। রাজ্যের পার ক্যাপিটা ইনকাম জাতীয় গড়ের 20% নিচে। শিক্ষিত মধ্যবিত্তের সন্তান যে রাজ্যে থাকার কথা সে রাজ্যে ভালো চাকরি নেই, কারণ বড় ধারাবাহিক বিনিয়োগ নেই। উচ্চ মেধা ব্যবহার করার মতন যথেষ্ট আইটি কোম্পানি নেই। এই সমস্যার নাম তো মুসলমান নয়। তাহলে এই ধাঁধার উত্তর খুঁজতে আমাদের শতাব্দী প্রাচীন ইতিহাসে ফিরতেই হবে। দেখ ভানু, ইতিহাসে একটা অদ্ভুত নিয়ম আছে। যখনই কোনো শ্রেণী তার রাজনৈতিক আধিপত্য হারানোর ভয় পায়, সে সবার আগে একটা শত্রু খোঁজে। শত্রু না থাকলে সে তৈরি করে। বাঙালি ভদ্রলোকের ক্ষেত্রেও এই নিয়মের ব্যতিক্রম হয়নি। 1872 সালের সেন্সাসে প্রথম জানা গেল বাংলা মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশ। এই তথ্যটা হিন্দু ভদ্রলোকের মনে যে ভয় তৈরি করল, সেই ভয়ের রাজনৈতিক প্রকাশ ঘটল 1932 সালে কমিউনাল অ্যাওয়ার্ডের পর। জয়া চ্যাটার্জি লিখছেন, কমিউনাল অ্যাওয়ার্ড বাংলার আইনসভায় প্রথমবার মুসলমানদের হিন্দুদের তুলনায় শক্তিশালী অবস্থানে নিয়ে এলো। এই পরিবর্তনে ভদ্রলোকের তীব্র প্রতিক্রিয়া তাই অবাক করার নয়। তারা ব্রিটিশ নীতির জাতীয়তাবাদী সমালোচনা না করে রাগ ঝাড়ল কোথায়? বাঙালি মুসলমানদের ওপর। এই যে ঠিক এই প্যাটার্নটা খেয়াল করুন বন্ধুরা। ক্ষমতার আসল কেন্দ্র ব্রিটিশ রাজ, সে তো ধরা ছোঁয়ার বাইরে থাকলো। পাশের প্রতিবেশী যে হয়তো সত্য কিছুটা অধিকার পেল, সে হয়ে দাঁড়ালো শত্রু।
বহু শক্তি তাদের সুবিধা সংকুচিত করতে উদ্যত হওয়ায় ভদ্রলোক, অভিজাত সমাজ অন্তর্ভুক্তিমূলক উপনিবেশ বিরোধী জাতীয়তাবাদ থেকে সরে সাম্প্রদায়িক রাজনীতির দিকেই ঝুঁকল। ভয় ছিল সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক আধিপত্য হারানোর। পশ্চিমবঙ্গের সমস্যা তাহলে শ্রেণীগত আর অর্থনৈতিক সংকট হয়ে দাঁড়াচ্ছে, কিন্তু সেটাকে বুঝে শুনে সুকৌশলে সাম্প্রদায়িক সংকট হিসেবে উপস্থাপন করা হচ্ছে। তাহলে মতি ভেবে দেখ, রোগ হয়েছে বুকে, অপারেশন হলো ফিস্চুলা। এই মিসডায়াগনোসিস তিনটে ভিন্ন সংকটকে একটা ধর্মীয় খামে ভরে ফেলছে। প্রথম সংকট কি? ভদ্রলোকের হেজিমনি ক্ষয়। রাজ্যের অর্থনৈতিক অধঃপতনে শিক্ষিত মধ্যবিত্তের সুযোগ কমেছে। এই বাস্তব যন্ত্রণা ভোলার জন্য একটা সহজ শত্রু দরকার। গরিব মুসলমান এ দেশের সবচেয়ে সহজলভ্য শত্রু। দ্বিতীয় সংকট, প্রান্তিক হিন্দুর অর্থনৈতিক বঞ্চনা। চা বাগান শ্রমিক, রাজবংশী, মতুয়া, আদিবাসী, এদের সংকট সত্যিকারের, কিন্তু সেটা সমাধান না করে তাদের ধর্মীয় পরিচয়ে মোবিলাইজ করা হচ্ছে। গরিব নিম্নবর্ণের হিন্দু এ দেশের সবচেয়ে সহজলভ্য মস্তিষ্ক। তৃতীয় সংকট, রাজ্যের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পতন। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের ওয়েলফেয়ার মডেল মানুষকে দারিদ্র্যের মধ্যে টিকিয়ে রাখে, কিন্তু দারিদ্র্য নির্মূল করে না। যেখানে প্রয়োজন অঙ্গ প্রতিস্থাপনের, সেখানে এই প্রতি মাসে ব্যান্ডেড লাগিয়ে সমস্যা কি সারে? এই সব সংকট একটা ধর্মীয় আখ্যানে মুড়িয়ে দেওয়া রাজনৈতিকভাবে কার্যকর, কারণ সমস্যার ডায়াগনোসিস ভুল হলে সমাধান খোঁজার আর দায় থাকে না। তাহলে দাঁড়ালোটা কি? হিন্দু বাঙালি ঠিক কবে থেকে বিপন্ন? যখন থেকে তাকে শেখানো হয়েছে যে তার সংকটের কারণ পাশের বাড়ির ওই মুসলমান প্রতিবেশী, এবং তিনি সেটা বিশ্বাসও করেছেন। তার আগে তিনি কিন্তু মোটেও বিপন্ন ছিলেন না। স্টান্টেড শিশু মসজিদের মাইক নিয়ে ভাবে না, রাম মন্দির নিয়ে ভাবে না। সে শুধু বাড়তে চায়, সে বাঁচতে চায়, কিন্তু তার শরীরে পুষ্টি নেই। গুজরাটে 80% শিশু রক্তশূন্য, ইউপিতে 40% শিশু স্টান্টেড, পশ্চিমবঙ্গে 71% মহিলা রক্তশূন্য। হিন্দুত্বের রাজনীতি এই সংখ্যাগুলোর কোনো উত্তর দেয়নি, দেওয়ার কথা নয়, কারণ উত্তর দিলে প্রশ্নগুলো বেঁচে থাকে, আর প্রশ্ন মারা গেলে মানুষের দায়ে ঝেড়ে ফেলা চলে, ইতিহাস ভুলে যাওয়া চলে। ভুলে যাওয়া যায় যে আনন্দমঠের প্রথম সংস্করণে শত্রু কে ছিল? সন্তান দলের শত্রু ছিল ইংরেজ, সেটাই স্বাভাবিক। সন্ন্যাসী বিদ্রোহ হয়েছিল 76-এর মন্বন্তরের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে। কিন্তু বঙ্কিমচন্দ্র নিজেই তো সরকারি কর্মচারী। স্বাধীন ভারতেই সরকারি কর্মচারীদের মত প্রকাশের নানান বিধিনিষেধ থাকে, আর তৎকালীন ব্রিটিশ সরকার এই উপন্যাসের বিষয়বস্তু নিয়ে রাগ করবে, এ আর অবাক করার কিছু তো নয়। ধারণা করা হয় যে সরকারি গুস্সা থেকে বাঁচতে চাকরির খাতিরেই কাহিনীর দ্বিতীয় সংস্করণে সন্তান দলের শত্রু হয়ে দাঁড়ালো মুসলমান সম্রাট। এ তো সামান্য সম্পাদনা নয়, এ হলো আদর্শের ডিগবাজি। আসল শত্রু ছিল ব্রিটিশ, রাগ মেটানো হলো মুসলমানের ওপর। যে বিদ্রোহ ভারতের স্বাধীনতার ইতিহাসে প্রথম বিদ্রোহ, তার একটি সূর্য ভবানী পাঠকের সন্ন্যাসী দল, অপর সূর্য মজনু শাহের ফকির দল। উপন্যাসের দলিলে ভবানী পাঠক থেকে গেলেন, মজনু শাহ কাটা পড়লেন, শুধু তাই নয়, তাঁর ধর্মের লোকজনই ভিলেন হয়ে গেলেন। জাতীয়তাবাদের মধ্যে মূর্তি পুজোর মিশেল পড়ার ফলে ইসলাম ধর্মের সঙ্গে সরাসরি বিরোধ দেখা দিল হিন্দু জাতীয়তাবাদের। আর এই বিভেদের লাভের গুড় যুগ যুগ ধরে খেয়ে গেল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ সরকার। ভদ্রলোকের রাজনীতি পূর্ণবৃত্ত হয়ে ঘুরে এসেছে বারবার। 2026-এ আসল সমস্যা দারিদ্র্য, কিন্তু রাগের অভিমুখ ঘোরানোর চেষ্টা মুসলমানের ওপর। কিছু তো করার নেই, সারা পৃথিবীতে চাকরি কমছে, দেশের অবস্থা সামাল দিতে কাছা খুলে যায়। উপায়? ভদ্রবিত্ত হিন্দু বাঙালির সেই কাটা ঘায়ের জায়গাটা ছিল না,
রিফিউজি, কাঁটাতারের ক্ষত ও কি সহজে যায়? অভিনেতা না হয় বদলেছে, রাজ্যে গরিব চাল চুলোহীন মানুষ কি তাই বলে কম পড়েছে? তাই চিত্রনাট্য সেই একই। হিন্দু বাঙালি, বিশেষত ভদ্রবিত্ত হিন্দু বাঙালি আসলে বিপন্ন নন, তিনি বিভ্রান্ত। এ ভ্রান্তি বিলাসের শেষ কোথায়? প্রতি রবিবার শুনুন ম্যাড বালিকাস কথকতায় দেশ বিদেশের জানা জানা তথ্য। ম্যাড বালিকাস কথকতা কেমন লাগছে আমাদের জানাতে ভুলবেন না। মেল করুন madbalicas@gmail.com।